প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আসসালামু আলাইকুম। তোমরা আছো সবাই লাইনে? আমি আমি তোমাদের অর্থনীতি স্যার এস.এম. জুলকার হুসাইন, প্রভাষক অর্থনীতি। আজকে তোমাদের অর্থনীতি প্রথম পত্র থেকে প্রথম অধ্যায়ের আমরা সেদিন যে ক্লাসটা নিয়েছিলাম গতদিন, মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান, আমরা আজকে এই অধ্যায়টার শেষের দিকে একটু আলোচনা করতে চাই। সেটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা কি আর সুযোগ ব্যয়টা কি। এই দুটো জিনিস আজকে আমরা চিত্রের সাহায্যে আলোচনা করব। আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে শুনবে। ঠিক আছে তো? হ্যালো। জি স্যার। আচ্ছা, তো তোমাদের সাথে তো আসলে এই স্বল্প সময়ের ভিতর পরিচয় আমরা নেটে যেটা দেখতেছি সেইভাবেই পরিচিত হচ্ছি। তো যাই হোক, তোমরা একটু মনোযোগ সহকারে শোনো। আমরা গতদিন ভলিউমটা একটু বাড়াতে হবে। ভলিউম শোনা যায় না? হ্যালো, যাচ্ছে কিন্তু যাচ্ছে ক্লিয়ার না? কিন্তু আস্তে 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 হচ্ছে। সাউন্ডটা কম। জি আচ্ছা, তো যাই হোক, আমরা গতদিন সমাজের মৌলিক অর্থনৈতিক সমস্যাবলী সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে তার ভিতরে একটু আমরা দেখব যে সম্পদের দুষ্প্রাপ্যতা নির্বাচন বা বাছাইজনিত সমস্যা থেকে সমাজের যে মৌলিক তিনটি সমস্যার উদ্ভব হয়, সেই তিনটি সমস্যা আমরা গতদিন আলোচনা করছি। আজকেও একটু তোমাদেরকে ধারণা দিতে চাই। সেটা হচ্ছে যে আমরা আমাদের যেহেতু সম্পদ সীমিত, আমাদের এই সীমিত সম্পদ দিয়ে আমাদের অসীম চাহিদা পূরণ করতে হবে। এই জন্য আমাদের কি করা দরকার? তো প্রথমে আমরা যে সীমিত সম্পদ নিয়ে ভাববো যে আমরা কি উৎপাদন করব। হোয়াট ডু ইউ প্রডিউস? আমরা কি উৎপাদন করব? এখন এই উৎপাদনটা কিভাবে হবে? হাউ টু প্রডিউস? আর এই উৎপাদন আমি কার জন্য করব? ফর হুম টু প্রডিউস? এই তিনটা হচ্ছে মৌলিক সমস্যার উদ্ভব। তো এখন আমরা যদি চিন্তা করি যে কি উৎপাদন করব, আমাদের সম্পদ তো সীমিত, তাই না? হ্যালো, তুমি শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে মাঝে মাঝে একটু সাড়া দিও। তা আমাদের সম্পদ যেহেতু সীমিত, মনে করো আমাদের 20% জমি আছে। এখন আমরা এই 20% জমিতে আমরা কি উৎপাদন করব? এখন যদি আমি ধান উৎপাদন করি তাহলে আমি পাট উৎপাদন করতে পারবো না। আবার যদি পাট উৎপাদন করি ধান উৎপাদন করতে পারবো না। আবার যদি আমি অর্ধেক অর্ধেক ধান এবং পাট করি তাহলে আমার অর্ধেক অর্ধেক হবে, বা একটা যদি একটু বাড়ায় আর একটা কমে যাবে। এই জন্য আমাদের এই সীমিত সম্পদের মধ্যে আগে আমাদের চিন্তা করতে হবে আমি কি উৎপাদন করব, কোনটা আমার দরকার। আমি আমার ভোক্তাদের জন্য আমি কিভাবে উৎপাদন করব সেটা পরে, আগে কি উৎপাদন করবো এটা সিলেক্ট করতে হবে আমাকে, যেহেতু সম্পদ সীমিত। এখন আসতেছে কিভাবে উৎপাদন করব। যেহেতু আমাদের মূলধন সীমিত, আমাদের শ্রমিক শ্রেণী হয়তো আমাদের বাংলাদেশের শ্রমিক শ্রেণী বেশি আছে, শ্রমনিবিড়, আর মূলধন নিবিড় আমাদের কম। কিন্তু অন্যান্য উন্নত দেশে কিন্তু শ্রমিক কম, তাদের মূলধন বেশি, তাই না? তাহলে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের শ্রমিক যেহেতু আমরা অ্যাভেলেবেল পাই, সদ্য বেকারত্ব আমাদের দেশে আছে, তো সেই জন্য আমরা আগে চিন্তা করব যে আমরা কম মূলধন দিয়ে বেশি শ্রমিক দিয়ে কি কি উৎপাদন করতে পারি, কিভাবে করতে পারি, এটা আমাকে মাথায় নিতে হবে। এখন আমার সর্বশেষ যেটা হচ্ছে আমি কার জন্য উৎপাদন করবো। আমি এত কষ্ট করে আমার উৎপাদনটা সিলেক্ট করলাম, তারপরে কিভাবে উৎপাদন করব তাও আমি বাছাই করলাম। এখন আমি উৎপাদনটা কার জন্য করব, আমার এই উৎপাদনটা কিনবে কারা? তাহলে দেখা যাচ্ছে কি যে আমার এই উৎপাদনটা যদি শুধু বড় লোকের জন্য হয়, তাহলে বড় লোকরা কয়জন কিনবে? আমার আপামর জনগণের কথা চিন্তা করতে হবে, সাধারণ জনগণের কথা চিন্তা করতে হবে, যে সাধারণ জনগণ যাতে উপকৃত হয় সেই জিনিসটাই আমার উৎপাদন করতে হবে। যেমন একসময় পোলট্রি মুরগির চাষ যখন হতো, পোলট্রি মুরগির ফার্ম যখন তৈরি হতো, তখন কিন্তু পোলট্রি মুরগি অনেকে খাইতে চাতো না। তারপর আস্তে আস্তে কিন্তু এখন পোলট্রি মুরগি ছাড়া চলে না। বিভিন্ন সেনাবাহিনী কও, নৌবাহিনী কও, বিভিন্ন অফিস আদালত, চাইনিজ সব জায়গায় এখন পোলট্রি মুরগি, তাই না? তাহলে আমার এই পোলট্রি মুরগিটা প্রথম দিকে যারা উৎপাদনে যাইতে চায়নি, তারা চিন্তা করেছে এ তো খাইতে চায় না কেউ। এখন কিন্তু আস্তে আস্তে এর উৎপাদন বাড়তেছে এবং চাহিদাও বাড়তেছে। চাহিদা বাড়লে উৎপাদনও সেদিকে যাবে। তা
তাই এখন আমাদের সেই তিনটা জিনিসই, একটা হচ্ছে কি উৎপাদন করব, কিভাবে করব, কার জন্য করব, গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম। এবার আমরা উৎপাদন সম্ভাবনা রেখা পিপিসি, যেটা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, প্রোডাকশন পসিবিলিটি একটা চিত্র তোমরা দেখতেছো, এই একটা চিত্র দেখা যাচ্ছে বোর্ডে? জি স্যার। আচ্ছা, জি এখন স্যার। দেখো এই একটা বোর্ডে এই যে এ বি হচ্ছে হলো উৎপাদন সম্ভাবনা রেখা। এখানে দুটো দ্রব্য আছে, একটা হচ্ছে হলো ও এক্স অক্ষে আছে হলো এক্স দ্রব্য, আর ও ওয়াই আছে ওয়াই দ্রব্য। এখন উৎপাদন সম্ভাবনা রেখার যদি আমরা ও ওয়াই দ্রব্য উৎপাদন করি তাহলে ও এ পরিমাণ উৎপাদন করতে পারবো, তার বেশি আমরা পারবো না। আর যদি মনে করি যে না স্যার আমি এক্স দ্রব্য উৎপাদন করবো, তাহলে ও থেকে বি, ও বি পরিমাণ উৎপাদন করতে পারবো, এর বেশি আমরা পারবো না, কারণ আমাদের সম্পদ সীমিত। তো এখন এখন বলতে পারো যে স্যার উৎপাদন সম্ভাবনা রেখাটা কি? হ্যাঁ, উৎপাদন সম্ভাবনা রেখাটা সেই রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে দুটি দ্রব্যের চলতি প্রযুক্তি সাপেক্ষে এবং সীমিত সম্পদ, আমাদের যেহেতু সীমিত সম্পদ, এই যে দেখছো না এ বি যে রেখাটা আছে, এই রেখার ভিতরে আমাদের সম্পদ, এই রেখাটার ভিতর এই চলতি প্রযুক্তি বলতে যে বোঝায় যে আগে আমরা লাঙ্গল গরু দিয়ে হাল চাষ করতাম, ফসল কাটতাম শ্রমিক দিয়ে, এখন মাড়াই করতাম গরু দিয়ে, কিন্তু এখন আমাদের প্রযুক্তি উন্নতি হওয়ার কারণে আমরা বীজও বপন করতেছি মেশিনের সাহায্যে। আমরা লাঙ্গল গরুর বদলে এখন মেশিন দিয়ে ভূমি কর্ষণ করতেছি, ফসল মাড়াই করতেছি, সব কিছু আমরা একটা উন্নত প্রযুক্তির দিকে যাচ্ছি। সেই জন্য বলা হয়েছে যে চলতি প্রযুক্তি, আমার সে মান্ধাতার আমলের প্রযুক্তি নিয়ে আমার এগুলি হবে না, আমার চলতি প্রযুক্তি এবং সীমিত সম্পদের ভিতর এই রেখার যে কোনো বিন্দুতে দুটি দ্রব্যের সর্বোচ্চ উৎপাদন করা সম্ভব। যদি মনে করো যে স্যার এম বিন্দুতে আমি উৎপাদন করব, তাহলে এম বিন্দুতে কি উৎপাদন করবা? ওপি পরিমাণ ওয়াই দ্রব্য আর ওসি পরিমাণ এক্স দ্রব্য। এখন যদি বলো স্যার আমার ওইটা পোষাচ্ছে না, আমি এক্স দ্রব্যটা বাড়াতে চাই, তাহলে কি করবো? তাহলে তোমার ওয়াই দ্রব্য কমে আসবে। এন বিন্দুতে যদি তুমি উৎপাদনে যাও, তাহলে তোমার দেখবা যে ও কিউ পরিমাণ ওয়াই দ্রব্য উৎপাদিত হচ্ছে, আর এদিকে বাইরে সিডি বেড়ে গেল, তাহলে ওডি পরিমাণ তোমার এক্স দ্রব্য উৎপাদিত হচ্ছে। একটা দ্রব্যের উৎপাদন যখন তুমি একটু বাড়াবা, আর একটা দ্রব্যের উৎপাদন অলরেডি কমে যাবে, তার কারণ হচ্ছে হলো জমি আমাদের সীমিত। এখন যদি মনে করো স্যার না আমি আর বিন্দুতে উৎপাদন করব, আমার এক্স দ্রব্য বেশি দরকার, এক্স দ্রব্যের চাহিদা বেশি, তাহলে আমি আর বিন্দুতে উৎপাদন করি, তাহলে আমার ওয়াই দ্রব্য ছাড় দিতে হবে আরো, তাহলে ওএস পরিমাণ ওয়াই দ্রব্য উৎপাদিত হবে, আর এদিকে আমার বেড়ে কি হবে, এই ও ই পরিমাণ এক্স দ্রব্য আমি বাড়তি উৎপাদন করতে পারবো। তাহলে একটা দ্রব্যের যখন আমি উৎপাদন বাড়াবো, আর একটা দ্রব্যের উৎপাদন অলরেডি কমে যাবে, এটাই স্বাভাবিক যেহেতু সম্পদ সীমিত। এই যে পাশের আরেকটা চিত্র দেখা যাচ্ছে, এই চিত্রটা তোমরা দেখো, এই এ বি হলো আমার উৎপাদন সম্ভাবনা রেখা, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, পিপিসি সংক্ষেপে বলে। তো এই এ বি হচ্ছে হলো উৎপাদন সম্ভাবনা রেখা। এখন যদি মনে করে যে এম এন আর অথবা এ বি এই পাঁচটা বিন্দুর যে কোনো বিন্দুতে আমি উৎপাদনে যাব, তাহলে তোমার আগে মাথায় আনতে হবে যে আমি কি উৎপাদন করবো। যদি আমি ওয়াই দ্রব্য উৎপাদন করি, তাহলে এক্স আমার দরকার নেই, ওই এ পরিমাণ আমি করব। এম যদি করি তো তোমাদের এই চিত্রে তো দেখালাম, আর যদি এনেও করি সেটাও দেখছো, আরো দেখছো। আর যদি মনে করো এক্স দ্রব্য উৎপাদন করতে চাই, তাহলে ওবি পরিমাণ আমি পারবো এখানে, আর আর কোনো দ্রব্য ওয়াই আমার উৎপাদিত হবে না। তাহলে এখন যদি মনে করো স্যার আমি তো এখন এর পরে উৎপাদন আমি করব না, আমি এর বাইরে উৎপাদন করব, তাহলে এর বাইরে মনে করো এইটা একটা নাম দাও, এটা একটা ই বিন্দু মনে করো, এই একটা বিন্দু এই রেখার বাইরে, এই রেখার বাইরে কি তুমি উৎপাদন করতে পারবা? তোমার তো সম্পদ সীমিত, পারবা তোমরা? না স্যার। না, পারবা না। গুড। তাহলে দেখা যাচ্ছে কি যে এই এ বি রেখার উপর যদি তুমি উৎপাদন করো, তাহলে তোমার সর্বোচ্চ উৎপাদন হবে। আর যদি মনে করো যে স্যার আমি বাইরে তো যাইতে পারছি না, তাই ভিতর উৎপাদন করব, এই এফ বিন্দুতে উৎপাদন করবো, যে কোনো বিন্দুতে, মনে করো এফ বিন্দু, তাহলে এফ বিন্দু তুমি উৎপাদন করতে পারবা, কিন্তু তোমার চলতি প্রযুক্তি এবং সম্পদ থাকা সত্ত্বেও তোমার সর্বোচ্চ উৎপাদন হবে না। কেননা কারণ এখানে এই যে উৎপাদন সম্ভাবনা রেখা, এই সম্পদের ভিতরে তোমার আরো থেকে যাচ্ছে, তোমার সেখানে তুমি আরো কর্ম প্রচেষ্টা মূলধন বা তোমার চলতি প্রযুক্তি সাপেক্ষে তুমি আরো উৎপাদন বাড়াতে পারতে। এখানে তোমার 100 মন হয়েছে, তুমি এখানে আসলে 200 মন পাইতে, কিন্তু তুমি
একসময় যদি উৎপাদনে সন্তুষ্ট থাকো তাহলে তোমার আরো উৎপাদনের ক্ষমতা ছিল, তুমি গেলে না, তাহলে কি হলো? তাহলে টোটালি দেখা যাচ্ছে কি যে দেশের সার্বিক উৎপাদন কমে গেল, প্রবৃদ্ধি কমে গেল। তাহলে আমি চিন্তা করব যে এই রেখার, এই এবি রেখার যে কোনো বিন্দুতে যদি দুটি দ্রব্যের আমি উৎপাদন করি তাহলে সেটা সর্বোচ্চ উৎপাদিত হবে এবং তার সমন্বয় হবে। তো এই রেখাটার থেকে আমরা বুঝলাম কি যে আমার এই রেখার পরেই উৎপাদন সম্ভাবনা রেখার পরে আমার থাকতে হবে। এখন একটা প্রশ্ন হলো, উৎপাদন সম্ভাবনা রেখা তুমি কিভাবে আঁকবে? একটা সূচি মনে করে এখানে দেওয়া আছে, সংমিশ্রণ দেওয়া আছে। সংমিশ্রণ মানে কি, এই এক্স দ্রব্য হলো 0, ওয়াই দ্রব্য তখন 100, এটা হলো এ সংমিশ্রণ এ। এখন এক্স দ্রব্য বাড়লো 40, ওয়াই দ্রব্য কমে গেল। দেখো একটা বাড়লে কিন্তু এটা কমবে, কারণ আমার সম্পদ সীমিত। সিতে 80 হলো, এটা কমে গেল। ডিতে 120, এটা কমে গেল। তাহলে এক্স দ্রব্য যখন বাড়তেছে ওয়াই দ্রব্য তখন কমতেছে। এখন তুমি মনে করো স্যার আমি এটা লেখ চিত্রে কিভাবে দেখাবো, তাহলে তুমি এইটা লেখ চিত্রে চলে আসো। এই পাশে একটা লেখ চিত্র আছে, দেখো যে এটা হলো এক্স দ্রব্যের পরিমাণ। তাহলে এক্স দ্রব্য এখানে হাইয়েস্ট আছে কত, 120। তাহলে তুমি 20 করে ভাগ করো, 20, 40, 60, 80, 100, 120। যেহেতু এখানে হাইয়েস্ট আছে 120 এক্স দ্রব্য, আমার এই নিচেরটা আসলে এক্স আসলো এক্স দ্রব্যের পরিমাণ। এখন আমি ওয়াই দ্রব্যে যাব, ওয়াই দ্রব্য হাইয়েস্ট আছে কত, হাইয়েস্ট আছে 100। তাহলে তুমি আসো 20 করে ধরো, 20, 40, 60, 80, 100। আসলে এই ক্লাসটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ক্লাস, এই যে পরীক্ষাতে তোমাদের প্রায় থাকে সুযোগ ব্যয়, তারপরে উৎপাদন সম্ভাবনা রেখা। তোমরা যদি ছবি দেখে আগেতেই বইলে যাও যে স্যার ইকোনমিক্স মানে কঠিন, কঠিন না, মোটেও কঠিন না। এখানে তোমরা যে 9-10-এ লেখচিত্র করে আসছো, সেই লেখচিত্রকে ধরেই তোমাদের কিছুটা কাজ এখানে আছে। তোমাদের ইকোনমিক্স কঠিন কখন, যখন অনার্স পড়ো তখন সেখানে অঙ্ক টঙ্ক থাকে, বিভিন্ন ক্যালকুলাস থাকে, এখানে তো সমস্যা নেই। এখানে তোমাদের ইন্টারমিডিয়েট অত কঠিন না, দুটো ছবি দেখে বিগড়ে যেও না। তাহলে এখন আমরা এইটা ওয়াই দ্রব্য দেখলাম আর এটা এক্স দ্রব্য দেখলাম। এখন সংমিশ্রণ এ আমরা কিভাবে বানাবো? ও যখন এক্স দ্রব্য ছিল যখন 0, তখন ওয়াই দ্রব্য 100 পরিমাণ, এটা ছিল এ, বোঝা যায়? আচ্ছা, বি যখন জি সংমিশ্রণ স্যার। তখন 40 এবং 90, তাহলে এক্স দ্রব্য হলো 40 এইটা, আর 90 হলো ওয়াই দ্রব্য। তাহলে এই 100 এবং 80-র মাঝখানে এটা হলো 90। তাহলে আমরা যদি ধরি এইখানে হবে, তাহলে মনে করো একটা দাগ দিয়ে দিলাম, এটা আমরা কি বিন্দু ধরলাম, বি বিন্দু ধরলাম। এখন সি বিন্দুতে কি আছে, 80 এবং 60। এক্স ধরবো যখন 80 আছে এটা, আর ওয়াই ধরবো হচ্ছে 60। তাহলে এটাতে যাও, এটাকে আমরা নাম দিলাম সি বিন্দু। এখন ডি বিন্দুতে কি আছে, 120। 120 আসলে এক্স ধরবো, এই 120 হলো এখানে, আর ওয়াই আছে 0। তাহলে এই বিন্দু ধরছে হলো ডি বিন্দু, এইটা হলো ডি বিন্দু। এখন এই যে যে বিন্দুগুলো হলো, এই বিন্দুগুলো যদি তুমি যোগ করে দাও, ছবিটা একটু এলোমেলো হলো, তোমরা ঠিক করে নিও। তো এই বিন্দুগুলো যদি যোগ করে দাও, এ বি সি ডি, এই বিন্দুগুলো যোগ করে দিলে যে রেখাটা পাবা সেটা তোমাদের হচ্ছে কি উৎপাদন সম্ভাবনা রেখা, বুঝছো? তাহলে উৎপাদন সম্ভাবনা রেখা জি কি, স্যার। এখানে দুটো দ্রব্য না, এখানেও কিন্তু দুটো দ্রব্য, ওয়াই দ্রব্য এক্স দ্রব্য, এখানেও কিন্তু দুটো দ্রব্য, এখানেও দুটো দ্রব্য। তাহলে দেখা যাচ্ছে কি যে তোমাদের একটা কি বাদ গেছে নাকি, 40, 90, হ্যাঁ একটা বাদ গেছে, 40 আর 90। 90 হলে কোথাতে যাবে, এইখানে যাবে 90, 40, এই ছবিটা তাহলে এইখান দিয়ে নামবে, বুঝছো? এইখান দিয়ে নামবে। যাও আঁকা একটু এদিকে সয়ে গেল। তো তোমরা এইভাবে না, একটা বাদ গেছিল মনে হচ্ছে ফাঁকা দেখে। তো এখন এই ছবিটা কি তোমরা আঁকতে পারবা, এই 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 সূচি থেকে, উৎপাদন জি সম্ভাবনা স্যার। সূচি থেকে পারবা আঁকতে? জি। হ্যাঁ, এটা বাসায় একটু প্র্যাকটিস করবা, তাহলে দেখা যাচ্ছে তোমাদের আরো সহজ হয়ে গেছে। এখন তোমাদের আর একটু ধারণা দেব, সেটা হচ্ছে হলো অপরচুনিটি কস্ট, সুযোগ ব্যয়। সুযোগ ব্যয়টা কি সেই সম্পর্কে একটু ধারণা দেব তোমাদের। সুযোগ ব্যয়টা কি বলো তো, সুযোগ ব্যয়।
অপরচুনিটি কস্ট, সুযোগ ব্যয়। এটা বোঝো, এটা নাম শুনছো কোনোদিন? হ্যাঁ, হ্যালো, তোমরা কি না স্যার। শুনতেছো ক্লাস? জি স্যার। সুযোগ ব্যয়টা কি? সুযোগ ব্যয় হচ্ছে হলো মনে করো একটা ছবি আঁকো, ওই আগের মতো এক্স দ্রব্য ওয়াই দ্রব্য, এটা মনে করো সি ডি, এটা মনে করো পি পিয়ন এম এমন। অপরচুনিটি কস্ট হলো সুযোগ ব্যয় তত্ত্ব হলো, যদি মনে করো আমার সম্পদ হলো সীমিত, এই সম্পদ সীমিত, অথবা তোমাদের একটা চৌকো চতুর্ভুজ কেউ যদি দেখায় সম্পদ আমার এইটুক, এর বাইরে আমার সম্পদ নাই, কিন্তু আমি যদি এইটুকু যদি ধান উৎপাদন করি তাহলে আমি পাট উৎপাদন করতে পারবো না। আর যদি পাট উৎপাদন করি তাহলে আমি ধান উৎপাদন করতে পারবো না। তাহলে আমার সিদ্ধান্ত নিতে হবে এই জমিটুক, এই যে আমার যে জমি এরিয়া, উৎপাদন ক্ষেত্র যেটা, এর ভিতরে আমি কি উৎপাদন করব, ধান করব না পাট করব। তা তুমি যদি ধান করো তাহলে সবটুকু ধান করতে পারবা, আর যদি পাট করো তাহলে সবটুকু পাট করতে পারবা। তাহলে তোমার সীমিত সম্পদের মধ্যে তোমার সেটা সম্ভব, দুটি দ্রব্যের উৎপাদন, একটা দ্রব্য দিয়েও তোমার মেটাতে হবে। এখন যদি মনে করো স্যার আমি দুটো দ্রব্যই উৎপাদন করতে চাই 50-50 করে, তাহলে করো, এইটুকু ধান করো আর এইটুকু পাট করো। তাহলে দেখা যাচ্ছে কি যে 50% ধান করলাম, 50% পাট উৎপাদন করলাম, তা আমার পাটের চেয়ে ধানে আমার বেশি লাভ। আমার সংসারে ধান লাগে, আমার ধানের দাম এখন বেশি, আমি ধান উৎপাদন, স্যার আমি পাটের চেয়ে একটু ধান বেশি করতে, তাহলে ঠিক আছে করো, তাহলে তোমার পাটের পরিমাণ কমায় দিতে হবে। তাহলে ধান যদি বেড়ে যায়, ধানের জমির পরিমাণ যদি বেড়ে যায় তাহলে পাটের উৎপাদন কমে যাবে। তাহলে একটা দ্রব্য উৎপাদন করতে গেলে আর একটা দ্রব্যের যতটুকু ছাড় দিতে হয় সেটাই কিন্তু সুযোগ ব্যয়। বোঝা গেছে? তুমি একটা দ্রব্য উৎপাদন করতে গেলে আর একটা দ্রব্যের যতটুকু ছাড় দিতে হয়, যতটুকু তুমি ছাড় দিলে, মনে করো এইটুক ছাড় দিছো, এই যে এইটুকি হচ্ছে হলো এই ধানের জন্য সুযোগ ব্যয়, ধানের জন্য পাটের সুযোগ ব্যয় হচ্ছে হলো ওইটুকুই, যতটুকু তুমি ছাড় দিলে। ঠিক এই চিত্রে যদি আমরা দেখি, যদি দুটি দ্রব্য আমরা, একটা দ্রব্য যদি উৎপাদন করি তাহলে ওই পরিমাণ পারবো ওয়াই দ্রব্য, আর যদি অবি পরিমাণ করি তাহলে এক্স দ্রব্য আমরা উৎপাদন করতে পারবো। এখন যদি বলি যে না আমরা দুটি দ্রব্যেরই উৎপাদন করতে চাই, তাহলে এর ওপি পরিমাণ করো এই যে পর্যন্ত, আর এর এক্স দ্রব্যে করো ও এম পর্যন্ত করো। এখন এই দুটো বিন্দু যোগ করলে যে বিন্দুতে এসে দাঁড়ায় সেটা হলো সি বিন্দু। তাহলে এই বিন্দুতে আমরা উৎপাদন করলে দুটি দ্রব্য উৎপাদন করতে পারবো। সেটা কি? ওপি পরিমাণ হচ্ছে হলো ওয়াই দ্রব্য, আর ওএম পরিমাণ হচ্ছে হলো এক্স দ্রব্য। তাহলে দুটি দ্রব্য উৎপাদন করতে গেলে আমরা এইভাবে করতে পারবো, এই বিন্দুতে উৎপাদন করতে পারবো। ঠিক এইখানের মতোই। আবার যদি চিন্তা করি যে স্যার আমি ওয়াই দ্রব্যের চেয়ে এক্স দ্রব্যের একটু বেশি উৎপাদন করতে চাই, কারণ বাজারে ওয়াই দ্রব্যের চাহিদা বেশি, বাজার মূল্য বেশি, আমার সংসারে আমার কিছু আর্ন হলে আমার জন্য ভালো। হ্যাঁ, তখন তুমি এই ওপি ওয়ান পরিমাণ, তাহলে এ ওয়াই দ্রব্য তুমি কমায় দিলে, এইটুক কিন্তু কমায় দিলে, কমায় দিয়ে ওপি ওয়ানে আসলে, আর এটা কিন্তু বাইরে দাঁড়ালো কতটুক, এই যে এইটুক দাঁড়ালো M1। তাহলে তুমি ছাড় দিলে কতটুক, পি ওয়ান, আর তুমি অর্জন করলে বেশি কতটুক, M1। তাহলে এই দ্রব্যটা কি দাঁড়াবে, OP1 এক্স ওয়াই দ্রব্য, আর OM1 এক্স দ্রব্য। এই দ্রব্য সংমিশ্রণ তুমি এই ডি বিন্দুতে তুমি উৎপাদন করো, তাহলে তুমি তোমার একটা ছাড় দিয়ে আর একটা বেড়ে গেল। তাহলে তুমি মনে করলে স্যার আমি ধান না পাটের দাম এখন আবার বেড়ে গেছে, আমি পাটের দিকে একটু ঝুঁকে যাব, তাহলে ঠিক আছে তুমি ধানের জমি ছাড়ো, পাটে বাড়ায় যাও, কিন্তু সম্পদ তো আমার এই যে সীমিত, এর বাইরে আমি যাইতে পারবো না। তাহলে দেখা যাচ্ছে কি যে এই যে যে তুমি একটা দ্রব্য বাড়াতে যে
আর একটা দ্রব্যের যতটুকু তুমি ছাড় দিলে, এইটা হচ্ছে এই দ্রব্যের অপরচুনিটি কস্ট, সুযোগ ব্যয়। মানে একটা দ্রব্য অর্জন করতে যে বা উৎপাদন করতে যে আরেকটা দ্রব্যের যতটুকু আমার ছাড় দিতে হয়, সেটা হচ্ছে ওই দ্রব্যের অপরচুনিটি কস্ট, সুযোগ ব্যয়। তোমরা একটু বইটা খুলে একটু একটু দেখবা, বুঝছো? এই জিনিসটা একটু বারবার না দেখলে তোমাদের মনে হবে না যে স্যার ছবির সাথে কি বুঝছে বুঝতেছি না, তাল বেতাল হয়ে যাচ্ছে। তোমরা একটু আজকে এই প্রথম অধ্যায় তো, এই যে মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান, এই অধ্যায়টা পুরোপুরি বাসায় যে এক দুদিনের ভিতর আগামী ক্লাসের আগ পর্যন্ত তোমরা একটু পড়বা। তাহলে এরপরে যদি তোমাদের ক্লাসে কোনো সমস্যা থাকে আমি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিতে পারবো। তবে কালকে আর একটু তোমাদের ধারণা দিয়ে যাই এই অধ্যায়ের, সেটা তোমরা একটু পড়বা যে অর্থনৈতিক ব্যবস্থা কি কি। অর্থনৈতিক ব্যবস্থা বলতে আমরা কি বুঝি, আর এই অর্থনৈতিক ব্যবস্থা কয় ধরনের। তাহলে অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে কি, যে মানুষ যে প্রাতিষ্ঠানিক কাঠামো ও বিধি ব্যবস্থার মধ্যে অর্থনৈতিক কার্যাবলী পরিচালনা করে। তাহলে এই অর্থনৈতিক কার্যাবলী পরিচালনা করে সারা বিশ্বে 4টা পদ্ধতিতে। একটা হচ্ছে কি ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, ধনতান্ত্রিক। একটা হচ্ছে সমাজতান্ত্রিক অথবা নির্দেশমূলক অর্থ ব্যবস্থা। একটা হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা। আর একটা হচ্ছে ইসলামিক অর্থ ব্যবস্থা। এই 4টা অর্থ ব্যবস্থার বাইরে সারা পৃথিবীতে আর কোনো অর্থ ব্যবস্থা এখন পর্যন্ত নাই। যদিও তো বলতে পারো যে সাল ইসলামিক অর্থ ব্যবস্থা পুরোপুরি কোনো দেশে আছে কিনা। হ্যাঁ, অনেক দেশে থাকতে পারে কিছু কিছু ক্ষেত্রে সম্পূর্ণ না থাকলেও কিছু কিছু ক্ষেত্রে তো অর্থনৈতিক ব্যবস্থা অবশ্যই থাকতে পারে। তো ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বলতে আমরা বিভিন্ন দেশের, যেমন আমেরিকা, ব্রিটেন, এইগুলোকে আমরা বুঝি যে এরা এই ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় পরিচালিত হয়। আর সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় যেমন রাশিয়া ছিল, ভেঙে গেল, পোল্যান্ড ছিল, যুগোস্লাভিয়া ছিল, হাঙ্গেরি ছিল, রোমানিয়া ছিল, এরা আসলে এই সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায়। চীন আছে এখন, এই অর্থব্যবস্থা ওরা অর্থনৈতিক ব্যবস্থা পরিচালিত করে। আর মিশ্র আছে কোনগুলা, মিশ্র আছে কি, যে আমি ধনতান্ত্রিকও কিছুটা নিলাম আবার সমাজতান্ত্রিকও কিছুটা নিলাম, যেমন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, এই সব দেশে কিন্তু পুরোপুরি ধনতান্ত্রিকও নাই আবার পুরোপুরি সমাজতান্ত্রিকও না, এইগুলো মিক্সড ইকোনমিক। এটা হলো মিশ্র অর্থনীতি। আর একটা আছে কি ইসলামী অর্থব্যবস্থা। ইসলামী অর্থব্যবস্থা সাধারণত মুসলিম দেশগুলা তারা চায় যে আমাদের অর্থব্যবস্থা ইসলামিক অর্থব্যবস্থার উপর গড়ে উঠুক। যদিও এই অর্থব্যবস্থাটা অনেক সুন্দর, এখানে সুদ ঘুষের নাই, মানুষের ঠকানোর কিছু নাই, ধনিক শ্রেণী শোষক শ্রেণী বলে কিছু নাই এখানে। ইসলামিক অর্থব্যবস্থা যদি সারা বিশ্বে চলতো তাহলে বিধর্মীরাও আজকে যারা অস্বীকার করতেছে তারাও মনে করতো যে না, সর্বশ্রেষ্ঠ অর্থনৈতিক ব্যবস্থা। কিন্তু বিভিন্ন রাজনৈতিক কারণে, বিভিন্ন সামাজিক ব্যবস্থাপনার কারণে এই অর্থনৈতিক ব্যবস্থাটা সারা বিশ্বে সেরকম নাম করতে পারতেছে না, সেরকম উঠতে পারতেছে না আগায়। তো যাই হোক, ওই অর্থ ব্যবস্থা সম্পর্কে এদের বৈশিষ্ট্য, হ্যাঁ, এই অর্থব্যবস্থার পিছনে পক্ষে যুক্তি, পিছনে বিপক্ষে যুক্তি কি কি আছে, তোমরা আগামী দিনে এটাও একটু দেখবা। খুব সুন্দর একটা প্রশ্ন, যে অর্থনীতি 4টি অর্থনীতি ব্যবস্থার মধ্যে তোমাদের পরীক্ষায় কিন্তু প্রায় আসে। এই 4টি অর্থ ব্যবস্থার পরেই একটা বিভিন্ন অনুচ্ছেদ বা তুলে দেয়, তুলে দেওয়ার পরে তোমার সেখান থেকে ধরে নিতে হয় যে এইটা কোন দেশের কথা বললো, এটা ধনতান্ত্রিকের কথা বললো না সমাজতান্ত্রিকের কথা বললো না মিশ্র না ইসলামী। তোমার ওই এইটা দেখেই, হ্যাঁ, তোমার অনুচ্ছেদ বা আমাদের যে এইটা থাকে না, যে সৃজনশীলের যে প্রশ্নটা থাকে, বড় প্রশ্ন, সেটা দেখে আমাদের উত্তর করতে হয়। ওইটার থেকে তোমরা বের করে নিতে পারবা যে এই 4টা অর্থব্যবস্থা সম্পর্কে তোমাদের ভালো ধারণা থাকে। তো অনেকবারে 2টা প্রশ্ন এখান থেকে সেট হয়, বুঝছো? 2টা প্রশ্ন এখান থেকে সেট হয়। এই জন্য তোমরা এই জিনিসটা, এই 4টা ব্যবস্থাটা ভালো করে দেখবা। আমি আগামী ক্লাসে তোমাদেরকে আমি ধরবো এবং আমি তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমি খোলামেলা আলোচনা করব আগামী ক্লাসে। তোমরা সবাই ক্লাসে যোগ দিবা, জয়েন করবা। আর আমি আমার সাথে যোগাযোগ রাখবা, আমার মোবাইল নাম্বার যদি তোমাদের প্রয়োজন হয় আমি দেব। তো ঠিক আছে, তোমরা তাহলে আপাতত আজকে পর্যন্ত থাক, নাকি তোমাদের